দেশে বিদেশে রাজনীতিতে, নির্বাচনে, যুদ্ধে, বাণিজ্যে, সমাজে, সংস্কৃতিতে যেখানে যা খবর হচ্ছে সেই খবর অনেক সময় বলতে চায় খবরেরও বেশি কিছু। তেমন খবর নিয়ে আমাদের প্রতিদিনের ৭১ সংযোগ। আমি নীলুফা জাহান তিথি। আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগে। কথা বলতে চাই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এবং গত ৩১শে মে বিমানবন্দরের যে ছবি সেটি কম বেশি আমাদের সবারই দেখা, এবং মালয়েশিয়ার বন্ধ বাজারে নিয়োগপত্র পেয়েও আমরা দেখেছি যেতে পারেনি ৩০,০০০-এরও বেশি বাংলাদেশি শ্রমিক কর্মী। বাজার সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন গেল জানুয়ারি থেকে বহু কর্মীর নামে ভিসা এসেছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের অনেকেই যেতে পারেনি মালয়েশিয়া। তারা আরও জানিয়েছেন যে পদ্ধতিতে কর্মীরা মালয়েশিয়া যায় সেটা পরিবর্তন না করলে ভবিষ্যতেও একই দুর্ভোগে পড়ার শঙ্কা রয়েছে। ঝুমুর বাড়ির কাছ থেকে শুরুতেই বিস্তারিত জেনে নেব। টিকিট নেই, কিন্তু আছে ভিসা আর কাজের অনুমোদন। আবার টাকাও খরচ হয়েছে ৪ থেকে ৫ লাখ। এমন মালয়েশিয়াগামীরাই শুক্রবার বিমানবন্দরে ভিড় করেছিল। প্রশ্ন হচ্ছে, মে মাসের পর আর কোনো কর্মী মালয়েশিয়া ঢুকতে পারবে না। এ তথ্য মার্চে জানার পরও কেন টিকিটের ব্যবস্থা করেনি এজেন্সিগুলো? মার্চে ডিক্লেয়ার করেছে মার্চ থেকে ভিসা বন্ধ। তাইলে আমি যদি ভাবতাম যে আমার ৫০,০০০ ভিসা আছে, আমি ফোরকাস্ট করতে পারতাম, গভর্নমেন্টও ফোরকাস্ট করতে পারতো, সেভাবে আমরা ফ্লাইটেরও অ্যারেঞ্জ করতে পারতাম। এমপ্লয়ারের সাথে যোগসাজশে এমপ্লয়ারের ৫০টা লোকের দরকার আছে, কোনো না কোনোভাবে ১০০টা লোকের অ্যাপ্রুভাল নিয়ে বের করে নিয়ে আসলো। তো এমপ্লয়ার তো ঠিক আছে, ইজ অ্যান এমপ্লয়ার, জেনুইন ৫০ লোকের কাজ দিতে পারে, কিন্তু অ্যাপ্রুভাল তো বের করে নেওয়া হচ্ছে ১০০ লোকের, বাকি ৫০ জন কই যাবে? অনেকেই বলছেন গেল সপ্তাহ পর্যন্ত ভিসা এসেছে কর্মীর নামে, যাদের এখনো মন্ত্রণালয় থেকে মেলেনি ছাড়পত্র। যদি আমরা ধরি প্রায় ৫ লক্ষ লোক বিএমইটি হয়েছে, তাহলে এখানে ২৫,০০০ লোক যাবে, আর এটা হলো ন্যাচারাল ওয়েতে, আর ৫,০০০ লোক থাকবে। ওই ৫,০০০ই হইলো আমি যে ৩টে ক্যাটাগরি বললাম, প্রবলেম কেসের জন্য, ব্ল্যাকলিস্ট কেসের জন্য, তারা বা কিছু সময় কোম্পানির লোকের এখন প্রয়োজন নেই। এই ৩টি কারণে তারা হয়তো এই লোকগুলি তখন নেয়নি। সংশ্লিষ্টরা বলছেন দুই দেশের সরকারই ছাড় দিয়েছে, যার কুফল ভোগ করছে কর্মীরা। মালয়েশিয়ান সরকারও এখানে কোনো কেয়ার নেয় না, আমাদের সরকারও এখানে, আমরা সরকারকে বলছি যে এটা তো আমাদের হাতে নাই। মালয়েশিয়া গভর্নমেন্ট যেরকম চায় বা মালয়েশিয়ার এমপ্লয়ার যেরকম চায়, আমাদের তো সেটাই ফলো করতে হবে। কারণ তারা রিসিভিং কান্ট্রি, আমরা সেন্ডিং কান্ট্রি। তারা যদি রিসিভ না করে, এরকম হয়েছে যে যারা হয়তো পাঠিয়ে দিছে, দেখা গেছে ওখানে এমপ্লয়ার রিসিভ করতে আসে নাই। এ পর্যন্ত ৫,২৭,০০০-এর বেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন হলেও গেছে ৪,৭২,০০০। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা। যাব আলোচনায় অতিথিদের যুক্ত করে নিতে চাই। আমাদের সাথে আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী, এমপি, ব্যবস্থাপনা পরিচালক 5M ইন্টারন্যাশনাল লিমিটেড। আছেন আমাদের সঙ্গে আলী হায়দার চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস, বায়রা, এবং আমাদের সাথে ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরীফুল হাসান যুক্ত আছেন। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগের আজকের আয়োজনে। প্রথম প্রশ্ন রাখতে চাই শরীফুল হাসান আপনার কাছে। আপনি অভিবাসীদের নিয়ে কাজ করেন, একটা দীর্ঘ সময় আপনি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কাজ করেছেন। ৩১শে মে বিমানবন্দরে যে পরিস্থিতি আমরা দেখলাম সেটি এড়ানো সম্ভব ছিল কিনা? ধন্যবাদ। আমি আমার পুরো যেহেতু দীর্ঘদিন সাংবাদিকতা করেছি, আমার এই সেক্টর নিয়ে সেই সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে আমি কথা বলছি। তো আমাদের সাথে লেফটেন্যান্ট মাসুদ চৌধুরী আছেন, তিনি সামরিক বাহিনীর কর্মকর্তা, যুদ্ধ সম্পর্কে খুব ভালো ধারণা আছে। তো বাংলাদেশ বা মালয়েশিয়া কোনো দেশে কোনো যুদ্ধ চলছে না, কিন্তু আপনি দেখবেন হাজার হাজার কর্মী যেভাবে বাংলাদেশের বিমানবন্দরে অপেক্ষায় আছে বা মালয়েশিয়াতেও যেভাবে গিয়ে আছে, তাতে যে কোনো লোক মনে করবে মালয়েশিয়া অনেক বিদেশিরা যখন দেখছে এরকম বাংলাদেশের লোকজন হাজার হাজার বসে আছে বা বাংলাদেশের বিমানবন্দরে যে পরিস্থিতিটা বিরাজ করছিল, আমরা যুদ্ধোত্তর পরিস্থিতি বা যুদ্ধমতো পরিস্থিতি আমরা বিমানবন্দরগুলো এরকম দেখি। আমাদের দু দেশে কোনোটা যুদ্ধ পরিস্থিতি চলছে না। এই পরিস্থিতি অবশ্যই এড়ানো যেত। মার্চে আপনার এখানে সংকট দুটো, একটা হচ্ছে সাময়িক সংকট যেটা আপনি দেখছেন এই মুহূর্তে বিমানবন্দরে, আর একটা হচ্ছে পেছনের গভীর সংকট। পেছনের গভীর সংকটে যদি না বলেন, আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে দুর্বৃত্তরা, যেখানে অসৎ মানুষরা, তারাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে এবং আমাদের গণমাধ্যম সমস্ত কিছু এমন একটা ছবি দিচ্ছে মনে হয় আপনাকে খারাপ লোকগুলোকে খুব ভালো। তা আপনি দেখেন মালয়েশিয়ায় আমাদের সর্বশেষ বন্ধ হলো ২০১৮ সালে। কেন বন্ধ হলো? মাহাথির ২০১৮ সালে ক্ষমতা এসে বলল
2016-17 সালে 10 জনের একটা সিন্ডিকেট মালয়েশিয়া যেভাবে কর্মী পাঠিয়েছে, তিনি বললেন যেটা মানব পাচার হয়েছে, অন্ততপক্ষে 5,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে এবং সে কারণে তিনি বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর 3 বছর পর 2021 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ আবার চুক্তি স্বাক্ষর করলো দুই দেশের ফের কর্মী নেয়ার। এবং ফের কর্মী নেয়ার ক্ষেত্রে আপনার যেই 10 জনের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগের কারণে মালয়েশিয়ার বাজার বন্ধ হয়েছিল, আবার সেই ঘুরে ফিরে 10 জনের সঙ্গে 25 জনের একটা সিন্ডিকেট যুক্ত হলো। এবং সেই সিন্ডিকেট আমি ওই সময় সাংবাদিক হিসেবে 2015, 16, 17 একাধিকভাবে রিপোর্ট করলাম এই সিন্ডিকেট হোরাক সোতা কাথা, এর সাথে মালয়েশিয়া কোন বাংলাদেশি ভদ্রলোক আমিন সাহেব আছে, তার সাথে মালয়েশিয়ার কোন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী আছে, একটা পুরো একটা নেক্সাস। এবং দেখবেন মালয়েশিয়া আরো অনেক দেশ থেকে কর্মী যায়, আর কোথাও কর্মী নেওয়ার ক্ষেত্রে আপনি এরকম দুর্বৃত্তপনা হয় না। আপনার সরকারের ভাবে খরচ নেওয়া হলো 79,000 টাকা, একজন 4 লাখ 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে গেল। এবং এই যে টাকা দিয়ে গেল, বিমান ভাড়া যেখানে মালয়েশিয়া থেকে ঢাকা আসতে লাগে আপনার 20,000 টাকা, সেখানে বাংলাদেশ থেকে 1,20,000 টাকার টিকিট পাওয়া যায় না। এখানে মেডিকেল পুরো জায়গায় এখানে এক ধরনের সিন্ডিকেট এবং দুর্বৃত্তায়ন হয়েছে। এবং আমাদের খুব দুঃখজনক, বাংলাদেশে কখনোই এই দুর্বৃত্তায়নদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না। আমি এখানে ব্যক্তির আলোচনা হচ্ছে, জরুরি হচ্ছে প্রাতিষ্ঠানিক কাঠামো। আমাদের খুব দুর্ভাগ্য, আমরা এমন কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো করতে পারিনি যার ফলে মালয়েশিয়ায় বারবার একটা সিন্ডিকেট হয়েছে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী চিঠি দেয় বাংলাদেশকে, 25 জনের সিন্ডিকেট থেকে নেবে। এই যে যেটা হলো, ফের যখন সিন্ডিকেট হলো, আমি আপনার প্রশ্নে আসছি, তখন সেই সিন্ডিকেটের মধ্যে 25 জন যখন আসলো, তারপরে 100 জন হওয়ার পর এখন ওই সিন্ডিকেটের প্রতিবারই মালয়েশিয়া যেটা হবে, একটা সার্টেন পিরিয়ড পর তারা 17 সালে তার আগে কলিং ভিসার সাথে প্রতিবার তারা বন্ধ করে দিবে, বন্ধ করে তারপর আবার তারা একটা নতুন প্রক্রিয়া করবে, আবার তাদের টাকা দেবে এবং সেখানে আবার সিন্ডিকেট হবে। হ্যাঁ, এবং মার্চে তারা কি হলো, মার্চে তারা বলে দিল আমি মেয়ের পরে আর কোনো কর্মী নিব না। পৃথিবীর কোন দেশে আপনার ভিসার মেয়াদ যে কদিন আছে আপনি তখন যেতে পারবেন, কোনোদিনও কোনো তারিখ বেঁধে দেওয়া সম্ভব হয় না। এখন মার্চে যখন তারিখ বেঁধে দিল, আমাদের সরকার বসে বসে কি করলো, আমাদের বিমানকে আমরা শুনছি সে বলছে 3 দিন আগেও জানতাম না, আমরা দেখলাম শেষ মুহূর্তে সে বিমান ফ্লাইট শিডিউল করা হলো। এইটা যদি আমরা মার্চেই প্ল্যান করতাম যে আমার 50,000 লোক যেতে হবে, মালয়েশিয়ার সাথে প্রথম জানতে চেষ্টা করতাম কেন তুমি আমাকে মেয়ের মধ্যে বলছো, অল্টারনেটিভ কি, আর না হলে আমি প্রস্তুতি নিতাম যেন আমি একাধিক ফ্লাইট দিয়ে এই সমস্ত কর্মীকে পাঠাতে পারি। কিন্তু দিন শেষে আমি বলবো আমি এই কর্মীদের পাঠাতে পারি। যে আপনার কাছে আসবো, তবে আলী হায়দার চৌধুরী, যে কথাটি আসলো যে আসলে আমরা তো মার্চ মাসেই জেনে গিয়েছিলাম যে 31শে মের মধ্যে পাঠাতে হবে, এরপর আর কর্মী পাঠানো যাবে না। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সাথে কোনো ধরনের যোগাযোগ কি করা গেছে, যে যাদের ভিসা হয়ে গেছে বা যাদের অনুমোদন হয়ে গেছে তাদেরকে কিভাবে 31শে মের পরে হলেও পাঠানো সম্ভব, বা 31শে মের মধ্যেই কিভাবে পাঠানো সম্ভব, সেটি নিয়ে কি কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে? ধন্যবাদ আপনাদেরকে। আমি এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের অভিবাসী বিশেষজ্ঞ শরীফ হাসানের বক্তব্য শুনছিলাম। আপনার বক্তব্যের প্রেক্ষিতে আমি শুধু এইটুকু বলবো যে এই দিন থেকে মালয়েশিয়ান সরকার আমাদের সরকারকে নোটিশ দিয়েছেন যে 31শে মে এর মধ্যে তাদের ডেডলাইন, এর ভিতরে লোক ঢুকতে হবে। আজ থেকে 1.5 মাস আগে আমাদের মন্ত্রণালয় এই আমাদের যারা মালয়েশিয়ান অথরাইজ রিক্রুটিং এজেন্সি তাদেরকে নিয়ে, এবং বাইরা আমরাও এটা পার্ট, আমরা একসাথে মন্ত্রণালয়ে আমরা মিটিং করেছি। সেখানে আমরা আলাপ আলোচনায় এটুকু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরিমাণ আমাদের পাইপলাইনে ওয়ার্কার আছে সেই পরিমাণ আমরা এই মের 31 তারিখে যদি কোনো এক্সট্রা ফ্লাইটের কোনো ব্যবস্থা না করা হয়, তাহলে এই পাইপলাইনে আমরা এই অবস্থায় আমরা লোকগুলো আমাদের যাওয়া সম্ভব নয়, বাস্তবসম্মত নয়। তারপরে তখন আমাদের সচিব মহোদয় এবং মন্ত্রী মহোদয় এটা বিবেচনা করে বললেন যে, আমরা বললাম যে টাইমটা এক্সটেনশন করানো যায় কিনা এই ব্যাপারে মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এবং ওই দিন নো টাইম ওই দিনই একটা চিঠি আমাদের মিশনের মাধ্যমে ওখানকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রিকোয়েস্ট করেছেন যে আমাদের পাইপলাইনে যে পরিমাণ ওয়ার্কার আছে সেই পরিমাণ ওয়ার্কার আমাদের কোনো রকমের মোবিলাইজ করা সম্ভব নয়, এবং 31শে মে এর মধ্যে আমাদের লোকগুলো পাঠানো সম্ভব নয়। কাইন্ডলি টাইমটা সেপ্টেম্বর পর্যন্ত, চিঠিতে সেপ্টেম্বর মাসটা উল্লেখ করেছে। ধরে নিলাম সেপ্টেম্বর ওনারা কনসিডার করলেন না, ওনারা অন্তত জুন মাসটা তো কনসিডার করতে পারতেন। এবং সেই চিঠির পরে আমরা ধরে নিয়েছিলাম যে একটা ওনারা বিবেচনায় নেবেন, কোনো কিছু একটা বিবেচনায় নেবেন, যেহেতু পাইপলাইনে অনেকগুলো ই ভিসা ওনারা ইস্যু করেছেন। এবং আশ্চর্যজনক হলো সত্য, আপনি দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট
31 তারিখে মালয়েশিয়ান গভর্নমেন্ট ডেডলাইন দিয়েছে, 28 তারিখ পর্যন্ত মালয়েশিয়ান গভর্নমেন্ট ই ভিসা ইস্যু করছে। 28 তারিখে ই ভিসা ইস্যু করে আমাদের এই কর্মীরা 28 তারিখে ই ভিসা রিসিভ করে মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি নিয়ে বিএমইটির ছাড়পত্র নিয়ে ফিঙ্গার দিয়ে তারপরে কখন টিকিট করবে, কখন যাবে। তাহলে এটা কি মানে আরেকটা আমাদের সাথে একটা পরিহাস করা হলো না? 28 তারিখে কেন ভিসা ইস্যু করলো? ওনারা যদি ডেডলাইন 31 তারিখে দিয়ে থাকেন তাহলে 20 দিন আগে 15 দিন আগে পর্যন্ত ওনারা অ্যাটলিস্ট দিত যে এরপরে আর কোনো ই ভিসা ইস্যু হবে না। কিন্তু তার আগে যাদের ই ভিসা ইস্যু হয়ে গেছে, এবং যেটি শরীফুল হাসানও বলছিলেন যে আপনারা বিমান সেটি আরো ফ্লাইট সেটি অ্যারেঞ্জ করে সেই কর্মীদের পাঠাতে পারতেন কিনা? আমি আসি। আমাদের সেদিনের তথ্য অনুযায়ী আমরা যে আলোচনাগুলো সেখানে উঠে এসেছে, সে সময়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশ সরকার কর্তৃক 53 এমপ্লয়ারকে আমরা ব্ল্যাক লিস্ট করেছি এবং মালয়েশিয়ান গভর্নমেন্ট 47 এমপ্লয়ারকে ব্ল্যাক লিস্ট করেছেন। তারা ইথিক্যাল রিক্রুটমেন্ট অথবা আমাদের ওয়ার্কাররা গিয়ে সেখানে প্রপারলি হ্যান্ডেল হচ্ছে না। তাহলে এই যে এই যতগুলো সংখ্যা আমি এমপ্লয়ারের নাম দিলাম, সেই এমপ্লয়ার এগেইনস্ট অলরেডি ভিসা অনেক আগে ইস্যু হয়ে গেছে। তাদের একটা পার্ট, টোটাল ডিমান্ডের একটা পার্ট ওই দেশে যাওয়ার পরে আমাদের ওয়ার্কার সাথে ভালো ট্রিটমেন্ট করে নাই বিধায় আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এমপ্লয়ারের কাছে আমাদের কর্মী পাঠাবে না। কিন্তু ভিসা এখানে ইস্যু হয়ে গেছে, বাট এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। মালয়েশিয়ান সরকারও কতগুলো তাদের এমপ্লয়ারকে ব্ল্যাকলিস্ট করেছে, কিন্তু ভিসা এখানে ইস্যু হয়ে গেছে। এটা বেশ একটা বড় একটা কোয়ান্টিটি। এই কোয়ান্টিটিও এখানে কিন্তু যেহেতু ই ভিসা ইস্যু হয়ে গেছে, এটা এখন সামনে প্রশ্ন চলে আসছে। এরপরে যেখানে দেখেন আপনারা নিশ্চয়ই রিক্রুটিং এজেন্সিগুলোর সাথে কথা বলতে পারতেন। অনেকেই টিকিট ছাড়া তাদেরকে বিমানবন্দরে আরো 2-3 দিন আগে নিয়ে যাওয়া হয়েছে, সেরকম খবরও রয়েছে। এবং এটি তো আসলে নতুন ঘটনা না, এর আগেও এরকম ঘটনা ঘটেছে, বারবার শ্রমবাজার বন্ধ হয়েছে সেখানকার। এবং এই ঘটনার পর দিন অর্থাৎ 1 জুন গতকাল সিলেটে গণমাধ্যমের কাছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন রিক্রুটিং এজেন্সির বা বায়রার গাফিলতির কারণেই শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারেননি। কি বলবেন? মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাটা বলেছেন, আমি ওই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ডেফিনেটলি উনি আমাদের কোনো ভুল দেখেছেন, উনি অভিভাবক, এই আমাদের এই সেক্টরের অভিভাবক। স্বীকার করে নিচ্ছেন না, আমি ভুল স্বীকার করছি কি করি নাই, আমি সে কথাটা আসছি না। আমি বললাম যে মাননীয় মন্ত্রী মহোদয়ের এই মন্তব্যকে নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না। আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে বিমানবন্দরে যে লোকগুলো গিয়েছে, আমি অনেক গণমাধ্যমের কর্মীদের এয়ারপোর্ট থেকে যখন টেলিফোন আমাকে করছে যে এখানে অনেক লোক আসছে উইদাউট টিকিট, এখানে চলে আসছে, তারা এজেন্সিরা তাদেরকে এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছে, বলছে টিকিটটা আসতেছে। আমি তখন তাদেরকে বললাম আপনি আমার বাসায় আসার আগে প্লিজ ওই ওয়ার্কারকে জিজ্ঞেস করেন কোন রিক্রুটিং এজেন্সি তাদেরকে এয়ারপোর্টে পাঠিয়েছে, অন্তত ওই তথ্যটা আমাকে দিন, তারপর আপনি আমার এখানে আসুন, আমি এখান থেকে কন্ট্যাক্ট করবো রিক্রুটিং এজেন্সিকে টু সলভ দিস প্রবলেম। কিন্তু কোন সাংবাদিক আজ পর্যন্ত, আমি কোন সাংবাদিক ইভেন আজকেও আমি যে সাক্ষাৎকার দিয়েছি, আমি ওই একই প্রশ্ন সবাই আমাকে করেছে, কিন্তু আমি সে তথ্যগুলো পাইনি। তবে এটা ঠিক, এটা সত্য এবং বাস্তব যে অনেক লোক তাদেরকে বলা হয়েছে যে বিমানবন্দরে যাও, আমরা টিকিট নিয়ে আসছি, এটা সত্য। জি, 80,000 টাকা যেখানে খরচ হওয়ার কথা সেখানে 4.5 লাখ টাকা দিয়ে অনেক মানুষ গেছেন, 5 লাখের উপর বেশি টাকা খরচ করেও যেতে পারেননি, এবং 30,000-এর উপরে শ্রমিক এবং যে ফ্লাইটগুলো গেছে 1 লাখ টাকার উপরে টিকিটে গেছেন। এরপরও আপনি প্রতিমন্ত্রী আপনাদের উপর যখন দোষ চাপান, আপনি বলছেন সেই বিষয়ে আপনি কোনো মন্তব্য করতে চান না, এটি আসলে দুঃখজনক। মাসুদউদ্দিন চৌধুরী, জি আপনার কাছে আসতে চাই, আসবো আপনার কাছে। অবশ্যই, কিন্তু যখন আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের কারণে এমনটা ঘটেছে, নিশ্চয়ই এর একটা উত্তর আপনাদের কাছ থেকে আমাদের পাওয়া উচিত। আসবো আপনার কাছে মাসুদউদ্দিন চৌধুরী, আপনার কাছে যেটি মালয়েশিয়ার শ্রমবাজারে সবসময় বলা হয়ে থাকে সিন্ডিকেট, এবং সেখানটায় একটা চক্র কাজ করছে, অনিয়ম দুর্নীতি ঘুষের অভিযোগ উঠে থাকে, এই সিন্ডিকেট কারা? প্রথম কথা, সিন্ডিকেটের যদি আপনি অক্সফোর্ড ডিকশনারিতে যান, সিন্ডিকেট মানে কি বলে আমি একটু আপনাকে পড়ে শুনি। আমাদের হাতে syndicate is an association of people or organizations that is formed for business purpose or in order to carry out a project. সাথে সাথে বাংলায় বললেন দুষ্ট চক্র, সিন্ডিকেট অর্থ দুষ্ট চক্র না। সো আমরা যখন একটা শব্দ মানে বাংলায় বা অন্য ভাষায় বলি, আমরা এক্সাক্ট অর্থটা বলা উচিত বলে আমি মনে করি। এটা ছিল একটা
একটা গ্রুপ অফ এজেন্সিস যারা ডিসিপ্লিনের মাধ্যমে সুন্দরভাবে যাতে করে মানুষ যেতে পারে, কাজ পেতে পারে, সেটার জন্য এই গ্রুপটাকে গঠন করা হয়েছিল। এবং এটা গ্রুপটা গঠন করেছে কারা? নট বাংলাদেশ গভর্নমেন্ট, নট বাইরা, নট বাংলাদেশ মিনিস্ট্রি। এটা অ্যাজ পার দি MOU বিটুইন বাংলাদেশ অ্যান্ড মালয়েশিয়া, এই গ্রুপগুলোকে, এই এজেন্সিগুলোকে সিলেক্ট করেছে মালয়েশিয়ান সরকার। অ্যাজ এন এমপ্লয়ার তাদের এই অধিকার তাদেরকে দেয়া হয়েছিল ওই MOU-র মাধ্যমে বাই বাংলাদেশ গভর্নমেন্ট। এটাকে যদি আপনি দুষ্টচক্র বলেন তাহলে আলোচনা শুরুতেই তো একটা তিক্ততা শুরু হয়ে যাবে। না, আমাদের আলোচনার মধ্যে এই বিষয়টি সিন্ডিকেটের কথা, এবং আপনি জানেন মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এই কথাটি বারবার এসেছে। আমার মনে হয় আপনি আসলে উত্তরটি এড়িয়ে যাচ্ছেন। না, এড়িয়ে যাচ্ছেন, নো নো, আই উইল বি ভেরি স্পেসিফিক অন সার্টেন ইস্যুস। রিক্রুটিং এজেন্সির কথায় আসি। আপনার যে 5M ইন্টারন্যাশনাল, সেটি 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এবং BMET-র যে তথ্য তা বলা হচ্ছে যে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি মধ্যপ্রাচ্যে 2500-এর মতো কর্মী পাঠিয়েছে, কিন্তু মালয়েশিয়ায় আপনারা একাই ছাড়পত্র নিয়েছেন, মানে নিয়েছে 8592 কর্মী। এটা কিভাবে সম্ভব হলো? এত ছাড়পত্র কিভাবে? মালয়েশিয়াতে পর্যন্ত যে আলিয়াদা চৌধুরী সাহেব যে কথাটা বললেন, 4,71,000-এর বেশি লোক আছে, তাই না? 4,71,000-এর বেশি লোক আছে। তো সেটা, তার মধ্যে একটা এজেন্সি যদি 8,000 8,500 পাঠায়, তার মানে সে কত % লোক পাঠালো? লোক তো গেছে 4,71,000। এই 100টা, প্রথম থেকে 25টা এজেন্সি, পরে এটা 100টা এজেন্সি পাঠিয়েছে। তা ভাগে আমি কত পাই? কিন্তু এগুলো পাই না। রিক্রুটিং এজেন্সি তো অসংখ্য আছে, সেখান থেকে 25, পরবর্তীতে 100 জন তারা আসলে সুযোগ পেল। সেখানটায় মধ্যপ্রাচ্যের হিসাবের সাথে যদি আপনাদের হিসাব তুলনা করা হয়, সেটা তো অনেক বেশি। আমি ক্লিয়ার করেছি, ওই সুযোগটা বাংলাদেশ সরকার দেয়নি, বাইরে দেয়নি, বাংলাদেশের মন্ত্রণালয় দেয়নি। এইটা মালয়েশিয়ান সরকার নির্ধারণ করেছে। এবং সেটা কিভাবে করেছে? যে MOU সাইন হয়েছিল বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের মাধ্যমে, সেই MOU উপর ভিত্তি করে তাদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছিল যে কারা কারা লোক পাঠাবে, এই এজেন্সিগুলো ওরা সিলেক্ট করবে। নাও কামিং টু দি ফিগার 8,500 বা কত যেটা বললেন, তো এখন 100টা যদি থাকে, বা প্রথম দিকে 25টা ছিল বেশ অনেক মাস, তো সেখানে আমি যদি 8,500 পাঠাই, বাকিগুলাও যেটা আপনি প্রথম আলো নিউজটাও যদি আপনি বলছেন যে মালয়েশিয়ার পক্ষ থেকেই আসলে এই আপনাদের আসলে নির্বাচিত করা হয়েছে কারা আসলে এই কর্মী পাঠাতে পারবে, সেটি আসলে এই অভিযোগ তো রয়েছে যে সেখানটায় আসলে ঘুষ দিয়ে বা বিভিন্নভাবে এই তালিকায় ঢুকে যাওয়া সম্ভব হচ্ছে, এবং মালয়েশিয়ার পক্ষ থেকেও তো এ ধরনের বক্তব্য এসেছে, যেটি শরীফুল হাসানও বলছিলেন যে এই দুর্নীতি, অনিয়ম, এগুলোর জন্যই কিন্তু বন্ধ হচ্ছে এবং শ্রমবাজার বন্ধ করে দেওয়া হচ্ছে বারবার। দুর্নীতি অনিয়মের জন্য বন্ধ হয়ে থাকতো, তাহলে সে 10টা পরিবর্তে 25টা দিয়ে মালয়েশিয়ান সরকার আবার শুরু করলো কেন? আজকে আমরা কথা বলছি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে। আমাদের সাথে আছেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরীফুল হাসান, আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী MP, ব্যবস্থাপনা পরিচালক 5M ইন্টারন্যাশনাল লিমিটেডের, এবং বাইরার মহাসচিব আলী হায়দার চৌধুরী। শরীফুল হাসান, বিরতির আগে মাসুদউদ্দিন চৌধুরী তিনি বলেছেন যে এই যে রিক্রুটিং এজেন্সি, সেটি আসলে মালয়েশিয়ার পক্ষ থেকে ঠিক করে দেওয়া হয়, এটির সাথে কোনো রকম সিন্ডিকেট, ঘুষ, অনিয়ম, দুর্নীতির কোনো সুযোগ নেই। তাহলে বারবার যে শ্রমবাজার বন্ধ হয় আর বারবার যে এই কথাগুলো ওঠে, সেগুলো কেন? মানে লেফটেন্যান্ট মাসুদউদ্দিন চৌধুরী MP ঠিক কথাই বলেছেন। এবারে যে সিন্ডিকেট হয়েছে 25 জনের, এটা মালয়েশিয়া থেকে এসেছে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তারা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বলেছে যে তারা বাংলাদেশের 25টা সিন্ডিকেট মাধ্যমে লোক নিতে চায়, এবং সেই সিন্ডিকেটের বিরোধিতা সেই সময় বাংলাদেশ সরকারের মন্ত্রী, সচিব, মন্ত্রণালয় সবাই করেছে। কারণ তারা বলেছে যে একটা দেশ থেকে সিন্ডিকেট নেওয়ার জন্য পৃথিবীতে আরেকটা মন্ত্রী চিঠি দিতে পারে, এটাও একটা অসভ্যতা এবং দুর্নীতির প্রমাণ। কারণ যে 25 জনকে দেওয়া হয়েছে, তারা অনেকেই টাকা দিয়ে সেগুলো ম্যানেজ করেছে, এখানে কোনো যোগ্যতা দক্ষতা বিবেচনা করা হয়নি। যে বাংলাদেশের 23 রিক্রুটিং এজেন্সি আছে, তাদের মধ্য থেকে 25 জনকে আমি তার অতীতের মালয়েশিয়া পাঠানোর দক্ষতা যোগ্যতা দিয়ে করলে অনেকেই যে 25 জনের মধ্যে আসতো, তারা আসতো। এখানে যোগ্যতা ছিল অর্থ, এগুলো বাস্তব সত্য। এখন মালয়েশিয়ার যখনই টাকা দরকার, তারা এই সিন্ডিকেট করে, এবং কেমন হলে একটা দেশের মানব সম্পদ মন্ত্রী চিঠি দিতে পারে। কিন্তু লেফটেন্যান্ট মাসুদউদ্দিন যেটা ভুল বলেছেন, MOU-র মধ্যে 25টা সিন্ডিকেটের কথা ছিল, এইটা একেবারে মিথ্যা কথা। MOU-র খসড়া কপিটা আমার দেখা আমি 25টা কথা বলিনি শরীফ হাসান সাহেব, আমি MOU-তে 25টার কথা বলিনি। আমি বলেছি নো, ইউ আর মিসকোটিং মি। আমি না, ঠিক আছে, আপনি আপনার বক্তব্যের সময় বলতে পারেন। আমি নিশ্চিত করছি MOU-র মধ্যে কোনো সিন্ডিকেটের কথা বা এরকম কোনো কিছু ছিল না বলেই আমাদের ওই সময়ের
যিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী, এখন তিনি সংসদীয় কমিটির চেয়ারম্যান, আপনার তিনি সংসদের সহকর্মী, ওই সময় সচিব, তিনি একটি অন্য মন্ত্রণালয়ের সচিব, আর আমি প্রথম আলো রিপোর্টার হিসেবে একাধিকবার না ওনারা কি আমি জানি না, আপনি আমাকে মিসকোট করে মিথ্যা অসত্য আমি বলছেন। আপনাকে মিসকোট করিনি, আমি না করেছেন, আপনি বলেছেন যে আমি বলেছি এমইউতে 25টা আছে। আমি কখন বলেছি? আপনি রিমাইন্ড করেন, আসেন। বলেছেন এমইউর ভিত্তিতে 25 টাকা সিন্ডিকেট করা হয়েছে। এক্স্যাক্টলি, এমইউর ভিত্তিতে। এমইউতে কোথাও কোনো সিন্ডিকেট কথা ছিল না। না, এমইউতে বলা ছিল সিন্ডিকেট না, সিন্ডিকেট কথাটাই তো একটা আমি প্রথমে অস্বীকার করলাম। এমইউতে বলা ছিল বাংলাদেশ সরকার এজেন্সির লিস্ট দিবে, মালয়েশিয়ান সরকার সেখান থেকে সিলেক্ট করবে। সেখানে 25 জনের কথা বা কোনো আমি কি 25-এর কথা বলেছিলাম? আপনি এই রেকর্ডটা এমপি মহোদয় আপনি আরেকবার শুনেন কি বলেছেন, এবং আমি কি বলেছি আমি ভালো করে জানি, নিশ্চিত করে বলছি। মালয়েশিয়ার আমাদের যে সেখান থেকে ওরা 25টা সিলেক্ট করেছে। আপনি বলেন, আপনার কথা বলা শেষ হলে আমি কথা বলবো। না, আপনি যেটা বললেন ইউ আর মিসকোটিং মি। আমি বলেছি যে মালয়েশিয়ান সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে যে এমওইউ সাইন হচ্ছে, সেখানে বাংলাদেশ সরকার মালয়েশিয়ান সরকারকে বলেছে আমরা আপনাদেরকে লিস্ট দিব, সেখান থেকে আপনারা সিলেক্ট করবেন। সেখান থেকে তারা 25টা সিলেক্ট করেছে। আমার মনে হয় নাম্বারটা কিন্তু কোথাও ছিল না। না আমার মনে হয় আমি একটু সাবলিমেন্ট করে দুইজনের কথাই। আমিও এটা পরিষ্কারভাবে লেখা ছিল যে বাংলাদেশ সরকার তাদের বৈধ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স গুলো পাঠাবে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে, মালয়েশিয়ান গভর্নমেন্ট ওখান থেকে লাইসেন্স পিক করবে, এবং মালয়েশিয়ান ক্যাবিনেটে 100টা রিক্রুটিং এজেন্সির অ্যাপ্রুভেল তারা ক্যাবিনেটে অ্যাপ্রুভেল নিয়েছে, সেটার নাম দিয়ে নয়, টোটাল 100 কোয়ান্টিটি যে তারা 100 লাইসেন্সকে তারা সুযোগ দেবে, এবং সে 100 লাইসেন্সটা মালয়েশিয়ান গভর্নমেন্টই পিক করছে। ওই 1500 থেকে 1500 কত 13 না কত জানি আমাদের তখন বৈধ লাইসেন্স ছিল, সেখান থেকে 100টা লাইসেন্স পিক করছে। কিসের ভিত্তিতে করেছে এটা তারাই জানে, এটা আমরা কেউ জানি না। আর এইটা ঠিক এটা ঠিক শরীফ হাসানের সাথে আমি সম্পূর্ণ একমত। ওই সময় যখন এমইউ হয় তখন আমরা অনেক আওয়াজ তুলেছিলাম, এবং আমরা আমাদের সাথে অনেকেই সংহতি প্রকাশ করেছিলেন। শরীফ হাসানও তখন আমাদের সাথে আমাদের সহযোগিতা করেছেন, সিভিল সোসাইটির সহযোগিতা করেছেন, যাতে মার্কেটটা সবার জন্য খোলা থাকে। কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট মানে যেভাবে হোক তারা কখনো চায়নি যে মার্কেটটাকে ওপেন করা, এটাকে সীমিত আকারে কাজ করা। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম মার্কেটটা করার জন্য। যা হোক, বাংলাদেশ সরকার যেভাবে হোক, তারা হয়তো বাংলাদেশ সরকার চিন্তা করেছে যে আমাদের এখন কর্মী যাওয়া দরকার, সেই চিন্তা করে বাংলাদেশ সরকার এমইউতে স্বাক্ষর করেছে ওই ক্লজটা দিয়ে। ওই ক্লজটাই হচ্ছে কি আমরা স্ট্যান্ডিং অথরিটি হয়ে আমরা রিসিভিং এন্ডে দায়িত্ব দিয়ে দিয়েছি আমাদের এজেন্সি সিলেক্ট করার জন্য। সুতরাং তারা যেখান থেকে পিক করছে তারাই এই পাঠানোর সুযোগগুলো পেয়েছে। দিস ইজ দ্য ফ্যাক্ট, এটা হচ্ছে রিয়েলিটি। এবং এই যে কথাটি আপনি বললেন কিসের ভিত্তিতে আসলে যে প্রথমে 25 পরবর্তীতে দেখলাম সেটাই বলছি, আমি সেই কথাটা বলার চেষ্টা করেছি যে মালয়েশিয়ার সঙ্গে যে বাংলাদেশের চুক্তি বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে, সেখানে কোনো সিন্ডিকেট 25 এরকম কোনো কথা ছিল না, সেটা ছিল আমরা কমই পাঠাবো। কিন্তু তারপরে আমরা দেখলাম মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী তিনি চিঠি দিয়ে বললেন যে আমরা 25 জনকে নিয়ে করতে চাই। বাংলাদেশ সরকারের মন্ত্রী সরকার পরিষ্কার করে জানালো যে আমরা এরকম কোনো সিন্ডিকেট করতে চাই না, তারা সুযোগ বাংলাদেশের আইনে নাই, এবং আমরা তোমাদের কাছে আমাদের সমস্ত রিক্রুটিং এজেন্সির লিস্ট দিব, তোমরা সেখান থেকে বাছাই করবো। কোন জাদু বলে 25 জন সিন্ডিকেট আসে সেটা বোঝার মতো জ্ঞান আমাদের প্রত্যেকেরই রয়েছে। এবং একইভাবে 2015 সালে তো আমাদের এমপি মহোদয় ছিলেন না, তখনও কেন 10 জনকে সিন্ডিকেট করা হয়েছে? তার সাথে মালয়েশিয়ার ওই সময় মন্ত্রী আমাদের একজন বাংলাদেশি নাগরিক, যিনি এখন মালয়েশিয়া থাকেন। এখানে আপনি আমাকে বলেন, এই যে যেখানে 79,000 টাকা যাওয়ার কথা 5 লাখ টাকায় যায়, কেন যায়? এই 5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকাই চলে গেছে সিন্ডিকেটের কাছে। এবং আমি বলি পৃথিবীর আর কোথাও আপনি লোক রিক্রুটের নামে এরকম দুর্বৃত্তপনা করতে পারেন না। বাংলাদেশে যেটা হয়, এই মালয়েশিয়ার কর্মী নিয়োগ নামে মালয়েশিয়ার যখনই টাকা দরকার হয় তারা তখন বাংলাদেশ থেকে এই পদ্ধতিতে নেয়, এবং একই ঘটনার আমরা দেখি পুনরাবৃত্তি সেটি ঘটে থাকে। মাসুদউদ্দিন চৌধুরী, আপনার মন্তব্য নেব। এবং 2015 সালে প্রতিষ্ঠিত যেটি বলছিলাম, সেখান থেকে আসলে মধ্যপ্রাচ্যে 2,500 কর্মী পাঠিয়েছেন। কিসের বিচারে আপনার মনে হয় যে মালয়েশিয়া থেকে আপনাদের আসলে এই সুযোগটি দেয়া হলো? জিজ্ঞেস করেন ওনারা কোন বেসিসে সিলেক্ট করেছেন এবং কি হয়েছে না হয়েছে। আমি শুধু আপনাকে আমি দুই একটা ডাটা আপনাকে দিচ্ছি। তার মধ্যে এই যে ভিসা জটিলতা কি হয়েছে, এই ভিসাটা দেখতে পাচ্ছেন কিনা দেখেন। 28 তারিখে লাগলো কেন এমপি মহোদয়? 5 লাখ টাকা কেন লাগলো? 5 লাখ টাকা লাগছে কি লাগছে এটা আমি এখন যাচ্ছি না। এই 28 তারিখে ভিসাটা ইস্যু করা হয়েছে। মূল কথা তো ছিল এটাই। প্লিজ লিসেন টু মি, প্লিজ লিসেন টু মি। টাকার কথা 5 লাখ টাকা আপনি জানবেন না?
এই যে আমাকে বলেন 28 তারিখে এখানে violation গুলো আমি সেটা আমি আপনি জানবেন আমি অন্য না। সাবজেক্টের কথা আপনি তো এমপি, আমাদের জনপ্রতিনিধি, আমাদের হ্যাঁ, জনগণ। আমি বলছি আপনাকে, আমার একটা করে দু একটা পয়েন্ট বলতে দেন। এই ভিসাটা যে দেখাচ্ছি এটা 28 তারিখ ইস্যু হয়েছে। 28 তারিখে ইস্যু করে মালয়েশিয়া বলছে 31 তারিখের মধ্যে তুমি ঢুকবা, না হলে তুমি ঢুকতে পারবে না। হোয়াট এ লজিক্যাল পয়েন্ট, নাম্বার 1। নাম্বার 2, এই পর্যন্ত 4,71,000 লোক আমরা পাঠিয়েছি এবার মালয়েশিয়া মার্কেট খোলার পরে। আমি শুধু আমাদের ফিনান্সিয়াল আর্নিং এর কথা বলি। মালয়েশিয়ার হচ্ছে 1500 রিঙ্গিত করে যদি আমি ধরি, মাসে আমাদের প্রায় 70 এবং এই মুহূর্তে রিঙ্গিতের দাম যদি 26 টাকা করে ধরি, আমাদের ইনকাম হচ্ছে 836 কোটি টাকা প্রতি মাসে, এবং বছরে এটা আসে দাঁড়ায় 22,042 কোটি টাকায়। এই যে একটা ফরেন কারেন্সি আর্নিং, এই আর্নিংটা আমরা মানে ঝগড়াঝাটি করে যদি বন্ধ করে রাখতাম তাহলে পারতাম। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ওনার ব্যক্তিগত প্রচেষ্টায় এই মার্কেটটা খুলেছে। অবশ্যই সেটি নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নেই। জি একটু বলতে দিন মাসুদউদ্দিন চৌধুরী। কিন্তু কথা হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বারবার যে ঘটনা ঘটছে সেটি কি আপনার মনে হয় না, এবং 31 মের যে ছবি সেটি কি আন্তর্জাতিক এবং জাতিসংঘের কথা আপনি জানেন, জাতিসংঘের পক্ষ থেকেও মানবাধিকারের সেখান থেকেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে, এই বিষয়গুলো তোলা হয়েছে। এটি নিয়ে বারবার মালয়েশিয়ায় গিয়ে শ্রমিকরা যে পরিস্থিতির শিকার হয় সেটি নিয়ে বারবার কিন্তু কথা হয়েছে। এবং এই যে 80,000 টাকায় ধরলাম, 79,000 কিছু টাকা, সেটা মিলে 80,000 টাকায় ধরলাম, সেটি কেন 4.5 লাখ 5 লাখের উপরে গিয়ে খরচটি হচ্ছে? এটা তো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বললেন যে উনি তদন্ত করবেন, তদন্ত করে উনি দেখেন যে কেউ বেশি নিয়েছে কিনা। আপনার রিক্রুটিং এজেন্সি, আপনি জানেন না কিভাবে কেন খরচ হচ্ছে? আমার কাছে ডকুমেন্টারি এভিডেন্স আছে যে সরকার যে নির্ধারণ করেছে সেটাই নিয়েছি আমরা। মানে আপনার এখান থেকে যে কয়জন গেছেন তারা কি 80,000ই গেছেন? ইয়েস। একটা বিরতির পর জি আমরা আসবো, একটা বিরতির সময় হয়েছে, সবশেষ বিরতি নিয়ে আসছে। কথা বলছি মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে, এবং সরকারি ছাড়পত্র পাওয়ার পরেও মালয়েশিয়ায় যেতে না পারার ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আগামী 7 দিনের মধ্যে বলা হচ্ছে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সহকর্মী জেমসন মাহবুবের কাছ থেকে বিস্তারিত জেনে নেব। নানা অনিয়মের অভিযোগ এনে মালয়েশিয়ার শ্রমবাজার স্থগিত রাখে সেদেশের সরকার। গেল 31 মে ছিল শ্রমিকদের প্রবেশের শেষ দিন। ভিসা পাওয়ার পরও বিমানের টিকিট না পেয়ে সেদিন বিমানবন্দরে ভিড় করেন হাজারো কর্মী। 31 মে পর্যন্ত মালয়েশিয়া থেকে চাহিদা অনুমোদন দেওয়া হয় 5,26,676টি। তার মধ্যে বিএমইটির ছাড়পত্র দেওয়া হয় 4,93,642 জনকে। মালয়েশিয়া যেতে পারেন 4,76,672 জন। আটকে যায় 16,970 জন। অভিযোগ ওঠে কয়েকজন এমপির নেতৃত্বে করা সিন্ডিকেটের কারণেই এই সংকট। তবে সিন্ডিকেটের পক্ষে নয় সরকার, এসব কথা সব জানিয়ে দিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, যদি মালয়েশিয়া তাদের পছন্দের রিক্রুট এজেন্সির মাধ্যমে লোক পাঠায় সেক্ষেত্রে সরকারের বলার কিছুই নেই। আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না। যে দেশে যাবে শ্রমিক, যে দেশ নিবে, তারা যদি সিন্ডিকেটে বিশ্বাস করে বা তারা তাদের রিক্রুটিং এজেন্ট দ্বারা যদি তারা নিতে চায়, এটা হলো কি তাদের ব্যাপার। এমপি আমরা জানি না, আমরা জানি রিক্রুটিং এজেন্ট কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। এই সংকটের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 6 সদস্যের তদন্ত কমিটি। আগামী 7 দিনের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে। একই সাথে যারা যেতে পারেননি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হবে। সেই তদন্ত কমিটি 7 দিনের ভিতরে রিপোর্ট দিবে এবং তাদের সুপারিশ দিবে, এবং আমি বিশ্বাস করি যারা এইটার জন্য দায়ী হবে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। তদন্ত কমিটির মাধ্যমে সব কিছু তদন্ত হবে এবং তদন্তের মাধ্যমে যা কিছু বাইরে আসবে
যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয় বাইরার কাছে যারা মালয়েশিয়া যেতে চায় তাদের তালিকা চাওয়া হয়েছিল, কিন্তু সেই তালিকা সরবরাহ করেনি বাইরা, যে কারণে এই সংকট সৃষ্টি হয়। আগামী 5 জুন মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সাথে এ বিষয়ে আলোচনা করবে মন্ত্রণালয়। আমরা মনে করি জেমসন মাহবুব। আমরা আলোচনায় যেতে চাই। মাসুদ উদ্দিন চৌধুরী, আপনার সাথে আসলে কথা যেহেতু শেষ হয়েছিল, এই পর্যায়ে আপনার কাছে বলতে চাই, যেটি বলছিলাম, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের যে কার্যালয় রয়েছে তারা তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছেন, মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অনেকেই দুর্বিষহ, মানবেতর ও অমর্যাদাকর পরিস্থিতির মধ্যে রয়েছেন। চাকরির ভুয়া প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জাতিসংঘ আসলে কি একেবারেই কোনো তথ্য প্রমাণ ছাড়া এই ধরনের বক্তব্য দিচ্ছে কিনা? এবং 2015 সালে তো আপনার যে রিক্রুটিং এজেন্সি সেটি আসলে প্রতিষ্ঠিত হয়েছে। 2018 সালে যখন বন্ধ হয়ে গেল এবং 2022 সালে আবার যেটি চালু হলো বাজার, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো, সেখানে আপনাদের তো আসলে পূর্ব অভিজ্ঞতা ছিল না, কিন্তু তারপরও 25টি রিক্রুটিং এজেন্সির মধ্যে আপনারা কিভাবে আসলে জায়গা পেয়ে গেলেন? যে প্রশ্নটা আমাকে করছে এটা আমাকে না করে মালয়েশিয়ান অথরিটিকে করেন, উত্তর আপনি পাবেন। আর আমি আরো অন্যদিকে একটা পয়েন্ট বলি। একটা ওই ছোটবেলায় পড়তাম, লাখে লাখে শূন্য মরে কাতারে কাতার, সুমার করিয়া দেখি পুরোনো হাজার। ওই দিন বাংলাদেশ মানে আমাদের ঢাকা এয়ারপোর্টে মাত্র 582 জন প্যাসেঞ্জার গিয়েছিল, যাদের বিদেশে যাওয়ার কথা বলে তাদের এজেন্টগুলো তাদেরকে পাঠিয়েছে। The number was only 582, not 30,000. This one. এই পর্যন্ত বিএমএটি হয়ে গেছে, যেতে পারেনি সেরকম সংখ্যা হচ্ছে 59-70টা এজেন্সি থেকে যে ডেটা নেওয়া হচ্ছে সেখানে 3,700। এর বাইরে আরো যেমন 31টা আছে, তাদের কাছে ধরে নিচ্ছে আরো 1,000 হবে। তার মানে সর্বমোট সংখ্যা হবে সে 4,500, 4,700, মেবি 5,000। তো সেখানে এখন 30,000, 70,000, 40,000 বানিয়ে ফেলতেছি আমরা। অর্থাৎ গণমাধ্যমে যে খবর আসছে এটি ভুয়া? আমি আপনাকে ডেটা দিচ্ছি, ইউ ক্যান চেক ব্যাক। এবং সরকারি এই যে প্রতিমন্ত্রী তো আজকে বলেছেন 17,000 শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেনি। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 30,000 লোক ঢাকা আছে। 30,000 লোক ওখানে ছিলেন সেটি বলা হচ্ছে না, 30,000 লোক যেতে পারেননি, কিন্তু হাজার হাজার লোক ছিলেন। আপনি যে 500 লোকের কথা, জি 582 কথা বলছেন, আপনি ছবিগুলো যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু আসলে আপনার এই ধারণা বা আপনি যা বলছেন সেটি আসলে ভুল প্রমাণিত হবে। ডেটাটা পেয়েছিলের কাছ থেকে কার কতজন ওই দিনে 582 জন প্যাসেঞ্জার যেতে পারেনি, আর টোটাল বিএমএটি হয়ে যেতে পারেনি সেরকম না। ফিগারটা আমি আপনাকে বললাম, সেটা হচ্ছে ওই 69টা এজেন্সির হচ্ছে 3,700 জন যাদের বিএমইটি হয়ে গেছে কিন্তু ফাইনালি টিকেটের জন্য যেতে পারেনি। এর সাথে 69-এর সাথে আরো 100 করতে আরো 31টা এজেন্সি আছে, সেই 31টা এজেন্সির কজন আছে এই ডেটাটা এই মুহূর্তে আমার কাছে নাই। আর সিন্ডিকেট করছেন, এখানে কিন্তু সরকার জড়িত আছে, বোয়েসেল আছে, সশস্ত্র বাহিনীর একটা আছে, এরাও কি সিন্ডিকেটের অংশ? আমার সরকারও সিন্ডিকেটের অংশ হয়ে গেল, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী সিন্ডিকেটের অংশ হয়ে গেল। আমার মনে হয় এই আলোচনা আপনার সাথে আসলে আর বাড়িয়ে লাভ নেই। শরীফুল হাসান, সবশেষে আপনার মন্তব্য নেব। আলী হায়দার চৌধুরী, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। তদন্ত কমিটি তো গঠন হলো, 7 দিন পর নিশ্চয়ই আমরা রিপোর্টে জানতে পারবো কারা দোষী। যারা আসলে যেতে পারলেন না, এবং আমরা জানি যে 5 লাখেরও বেশি টাকা খরচ করেছেন, এর মধ্যে অনেকে, ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলা হচ্ছে, টাকা কি ফেরত পাবেন তারা? ব্যাপারটি সরকার যখন তদন্ত কমিটি করেছে, সরকার তো সার্বিক তদন্ত করবে। সেই তদন্ত প্রেক্ষিতে তাদের যে প্রাপ্যটা আমাদের যারা যেতে পারেনি তারা যাতে ফেরত পায় সেই জন্য মন্ত্রণালয় কাজ করবে, মন্ত্রণালয়কে আমরা সার্বিক সহযোগিতা করব। আমি একটু সাবলিমেন্ট করতে চাচ্ছি এতক্ষণ আপনাদের আলোচনায়। আপনারা সেদিন এয়ারপোর্টে 9টা ফ্লাইট অপারেট হয়েছে। 9টা ফ্লাইটে যদি আপনি 300 কিংবা 200 প্লাস ধরে রাখেন তাহলে কত প্যাসেঞ্জার সেদিন এয়ারপোর্টে ছিল? আমি আপনাদেরকে বলতেছি যে এই যে গণমাধ্যমে যে নিউজগুলো সেদিন একটা আসছে সেটা এত বেশি মানে এক্সপোজ হয়েছে যে যা ফিগার নয় তার চেয়ে একটা বড় একটা ফিগার সেখানে প্রকাশ করা হয়েছে। আসলে
এটা ঠিক যে অনেক লোক আমাদের যেতে পারেনি, এবং আমরা আজকে তথ্য নেওয়ার চেষ্টা করেছি। আমরা বিভিন্ন এজেন্সি থেকে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছিলাম, কার কাছে কি আছে, কেন যেতে পারছে না, এবং এয়ারপোর্টে কারা বিনা টিকেটে প্যাসেঞ্জার গুলো পাঠিয়েছে, এবং এই তথ্যগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি। আমাদের তথ্যগুলো কিন্তু সেই কথা বলে না। তবে সেখানে এয়ারপোর্টে লোকজন গিয়েছিল যাওয়ার আশায়, অনেক এজেন্সি তাদেরকে এয়ারপোর্টে পাঠিয়েছিল যে আমরা টিকিট নিয়ে আসতেছি। আমরা আশা করি সেই এজেন্সিগুলোর বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। সময় কম, তাই আর প্রশ্ন বাড়াতে চাই না। শরীফুল হাসান, সবশেষ মন্তব্য নেব আপনার কাছ থেকে। মালয়েশিয়া সরকারের দুর্বৃত্তায়নের কথা আমরা জানি, কিন্তু বলা হয় যে কিছুই করণীয় নেই। আসলে কি একেবারেই কিছু করণীয় নেই? আমি সেটাই বলি যে আমরা তো আসলে কখনো কখনো আমাদের যারা জনপ্রতিনিধি বলি, মন্ত্রী বলি, ক্ষমতা যারা আছেন, আমরা আসলে দিন শেষে বাংলাদেশটাকে হারাই, দিন শেষে সাধারণ মানুষকে হারাই। আমাদের যেতে হচ্ছে কিছু মানুষ, তাদের জমি জমা, সম্পদ, কোটি টাকা, বিদেশে গাড়ি বাড়ি দরকার, সেগুলো হয়, দিন শেষে বাংলাদেশটা হারায়। তা নাহলে আপনি দেখেন 2009 সালে মালয়েশিয়া বন্ধ হলো, 2007-08 কলিং ভিসার নাম করে একই রকম দুর্বৃত্তায়ন হলো। তখন এই 80-82 হাজার কথা বলে 2.5-3 লাখ টাকা নেওয়া হলো। 2009 বন্ধ হওয়ার পর আবার আপনার 2015 সালে 10 জনের সিন্ডিকেট হলো, সেটা 18-তে বন্ধ হলো, আবার 21-এ চালু হলো, আবার এখন 30-এ বন্ধ করলে যে প্রতিবার বন্ধের পর মূলত করা হয় হচ্ছে, আমি জানি না, আমাদের জনপ্রতিনিধি তিনি তো জনগণের স্বার্থ রক্ষা করার কথা। মালয়েশিয়ায় একটি লোকও যদি আপনার 3 লাখ 4 লাখ টাকা নিচে যেয়ে থাকে, বইতেল যারা গিয়েছে তারা বাদে, তাদের 4 লাখ 4.5 লাখ 5 লাখ টাকা দিতে হচ্ছে। সরকার বলবে তাদেরকে ছবি নেই, সাংবাদিক হিসেবে আমরা প্রায় সবাই কথা বলেছি, প্রত্যেকটা লোককে আপনি ডেকে জিজ্ঞাসা করেন, এমনকি আমাদের সংসদ সদস্যদের মাধ্যমে তারা গিয়েছেন, তারা জিজ্ঞাসা করুক, জানুক। এই যে আপনারা গণমাধ্যম বা আমরা কিন্তু ঘটনা ডাইভার্ট করছেন কত লোক যেতে পারেন সেই দিকে। আমি সেজন্যই বলছি বিষয়টা সেটা নয়, কতজন লোক যাওয়ার নয়, বিষয়টা হচ্ছে আপনি রাষ্ট্রীয়ভাবে যে 78,000 টাকার কথা বলে যে 5.5 লাখ টাকায় গেল, এটা আপনি কাকে বিচার করবেন, কাকে তদন্ত কমিটি করছেন? এই দায়িত্ব সরকারের, এই দায়িত্ব মন্ত্রণালয়ের, যে আমি 78,000 টাকা নির্ধারণ করে দিলাম, তাহলে 5 লাখ টাকা গেল কেন? আপনার এখন তদন্ত করার জন্য তো হাজার হাজার এজেন্সির দরকার নাই, আপনার পাঠিয়েছেন 100 জন, আপনি সেই 100 জনকে ডাকেন, ডেকে জিজ্ঞাসা করেন আপনারা কেন 5 লাখ টাকা করে নিলেন। একেবারেই তাই, একেবারে শেকড় থেকে যদি এই সমস্যার সমাধান না করা হয়, তাহলে এমন পরিস্থিতি আমরা ভবিষ্যতেও বারবারই দেখতে পাবো। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য শরীফুল হাসান, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এমপি এবং আলী হায়দার চৌধুরী।